2025 সালে বাংলাদেশের সামরিক বাহিনীতে যে যে অস্ত্রগুলো যুক্ত হবে তার একটা তালিকা মোটামুটি প্রকাশিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে যুদ্ধ বিমান, এয়ার ডিফেন্স সিস্টেম, অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন ভ্যারিয়েন্টের মিসাইল, আর্মার্ড ভেহিকেল থেকে শুরু করে বিভিন্ন প্রায় $4.5 বিলিয়ন এই সামরিক সরঞ্জাম 2025 সালে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্ত হবে। এর মধ্যে দুটি সামরিক অ্যাক্সেসরিজের দিকে আমাদের সবার দৃষ্টি। তার মধ্যে একটি হচ্ছে ফাইটার জেট, অপরটি হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আসলে কি হতে যাচ্ছে? একই সাথে আমাদের ফাইটার জেট কোনটা হবে? জে-10সি নাকি JF-17 থান্ডার নাকি আদার্স কোনো কিছু? একটু যাচাই করে দেখা যায়। ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে চায়নার একটা এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে বেশ কথা হচ্ছে। যদিও রাশিয়া কোনো অবস্থায় S-400 মিসাইল সিস্টেম আমাদেরকে দিবে না, কারণ এখানে ডান্ডিয়ার একটা ব্যাপার স্যাপার রয়েছে। ভারত সবচেয়ে বড় বাগরা দিবে, কারণে বর্তমান সময়ে আলোচিত এয়ার ডিফেন্স সিস্টেম KF-3 এয়ার ডিফেন্স সিস্টেম। এটি একটি চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম। গত 13ই মে 2025 সালে বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চপদস্থ কিছু কর্মকর্তা চায়না সফর করেন। সে সময় চায়নার কয়েকটি কোম্পানির সাথে তারা কথা বলেন সম্পূর্ণ খোলামেলা ভাবে। এর মধ্যে উল্লেখযোগ্য চায়না ভ্যানগার্ড কোম্পানি, যারা এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করে। একই সাথে আমাদের জে-10সিও চায়না থেকে আসার সম্ভাবনা বেশি। সবকিছুতে চায়না থেকে আসবে ব্যাপারটা তা নয়, ইটালি থেকেও আসবে অ্যান্টি সাবমেরিন হেলিকপ্টার, যেগুলোর কাজ সাগরে থাকা যে কোনো সাবমেরিনের উপর মিসাইল নিক্ষেপ করা। এটি একটি উল্লেখযোগ্য দিক যে আমরা আধুনিক মানের সমরাস্ত্র পেতে যাচ্ছি 2025 সালের মধ্যেই। যেহেতু আমাদের প্রতিবেশী দুটি রাষ্ট্র, একটা মায়ানমার, অপরটা ভারত। ভারতের সাবমেরিনগুলো প্রতিনিয়ত আমাদের এই বঙ্গোপসাগরে দাপিয়ে বেড়াচ্ছে। আমরা কিছুই করতে পারি না। জানা থাকলেও চুপ করে থাকতে হয়, নতুন জামাইয়ের মতো। জামাই যত পুরাতন হয় তার মুখ তত খুলতে থাকে। আমাদের মুখ খুলতে খুলতে 52 বছর অতিবাহিত হয়েছে, কিন্তু এবার আমরা কথা বলতে শুরু করেছি। আমাদের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যে উদ্যোগ নিয়েছে, সে উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যদিও ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কিছু ইন্ডিয়ান তোষামত বাহিনী রয়েছে, যাদের কাজ কোনো অবস্থায় সামরিক সক্ষমতা যাতে না বাড়ে। একজন তো রীতিমতো মুখ খোলা শুরু করেছে, তিনি আবার তরুণ তারুণ্যে ভরা, কিন্তু কোনো অবস্থায় ভারতের তোষামতি ছাড়তে রাজি না। এই মাসের মধ্যেই ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। সেখানে সবচেয়ে উল্লেখযোগ্য দিক হচ্ছে জাপানের সাথে সামরিক প্রযুক্তিগত চুক্তি হবে। জাপান কিছু রেডিমেড সামরিক অ্যাক্সেসরিজ আমাদেরকে দিবে, যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেক আগেই জাপানের সাথে বাংলাদেশের সামরিক চুক্তি হতে পারত, যদি এমন একটা গাদ্দারের জন্ম না হতো। মাসুদ বিন মোমিন ইতিহাসের সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় জালেম। এই সেই ব্যক্তি যিনি বিভিন্ন রাষ্ট্র থেকে সামরিক অ্যাক্সেসরিজ ক্রয়ের সবচেয়ে বড় বাধা প্রদানকারী। তার বাধার কারণেই জাপানের সাথে সে সময় সামরিক চুক্তি করতে পারেনি বাংলাদেশ। জাপান উদারতভাবে বাংলাদেশকে এক্ষেত্রে আহ্বান করলো। এই মাসুদ বিন মোমিন তিনি সরাসরি বাগড়া দিয়েছেন, তার ফলে সে সময় সামরিক চুক্তি সম্পূর্ণ হয়নি। জাপান তার নিয়ম নীতির কিছুটা পরিবর্তন আনে 2021 সালে। 2021 সালে নিয়ম নীতির পরিবর্তন এনে 4টি রাষ্ট্রকে জাপান সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয়। তার মধ্যে একটি বাংলাদেশ, ফিলিপাইন, মালয়েশিয়া, ফিজি। 4টি রাষ্ট্রকে জাপান এগিয়ে রাখলেও নিজে থেকে পিছিয়ে পড়ে বাংলাদেশ। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে জাপানের সম্পর্কটা একটু সুদৃঢ়। যদি এখানে ডান্ডিয়ারা কিছু করতে পারবে না, না করার কিছু উল্লেখযোগ্য কারণ রয়েছে। জাপান খুব বুদ্ধিমান এবং টেকনোলজি সম্পন্ন জাতি। জাপানের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাধিকার থেকে শুরু, সে কারণে এটা বলা চলে। ডান্ডিয়া চাইলেও এখানে জাপান ও বাংলাদেশের সামরিক চুক্তির ক্ষেত্রে তারা কোনো প্রকার বাধা প্রদান করতে পারবে না। জাপানের সাথে আমাদের সামরিক চুক্তির অন্যতম কারণ, আমাদের প্রয়োজন সেটা হচ্ছে আমাদের নৌশক্তি বৃদ্ধি করা। সারা পৃথিবীতে সাবমেরিন তৈরির ক্ষেত্রে জাপান এক অদ্বিতীয়। একই সাথে জাপান আমাদেরকে 2টি পেট্রোল বোট দিয়েছে, যা একদম ফ্রিতে দিয়েছে জাপান। এর জন্য কোনো মূল্য পরিশোধ করতে হবে না। ভোরের জাহাজ ক্রয় করতে গেলে প্রায় $1 মিলিয়ন খরচ করতে হবে, কিন্তু জাপান এগুলো আমাদেরকে একেবারে ফ্রিতে দিয়েছে। এগুলো ফ্রিতে দেওয়ার কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য আমরা যাতে আমাদের নৌশক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে জাপানের সহযোগিতা নেই। আর জাপান কেন সহযোগিতা করতেছে? কারণ বাংলাদেশ একচেটিয়া চায়নার আধিপত্য কমানোর জন্য জাপান এক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করতে চায়। তবে আমরা যদি জাপানের কাছ থেকে সাবমেরিন কিংবা করভেট অথবা ডেস্ট্রয়ার ক্রয় করতে পারি, কিংবা জাপানের মাধ্যমে যৌথ জাহাজ ক্রয়ের ক্ষেত্রে কিংবা তৈরির ক্ষেত্রে প্রযুক্তি আনতে পারি, তাহলে
বাংলাদেশের জন্য এটি হবে স্বাধীনতার পর সবচেয়ে বড় পাওয়া। জাপানের প্রযুক্তি যেমন কাওয়াসাকি থেকে শুরু করে জাপানের ফুজি, এগুলো খুব বড় বড় কোম্পানি যারা ইন্টারন্যাশনালি যুদ্ধ জাহাজ, সাবমেরিন, টর্পেডো এগুলো তৈরি করে। বিশেষ করে কাওয়াসাকি। শুধু যে চায়না এবং জাপান তা নয়, তুরস্ক থেকেও আমাদের সামরিক অ্যাক্সেসরিজ আসবে বিপুল পরিমাণ। ইতিমধ্যে তুরস্ক আমাদেরকে আকিনসি ড্রোনের অফার করেছে, যদিও এই ব্যাপারে কথা চলতেছে। একই সাথে তুরস্কের তৈরি সর্বাধুনিক অ্যাটাক হেলিকপ্টার এটা আমাদেরকে তুরস্ক অফার করেছে। এখন বাংলাদেশ এটা যাচাই বাছাই করতেছে, কারণ প্রোডাক্টের চাহিদা এবং দাম একটু বেশি। সেই কারণে বাংলাদেশ হয়তো তার ব্যালেন্সের মধ্যে, তার স্বার্থের মধ্যে, সামর্থ্যের মধ্যে আসলে হয়তো কেবল তুরস্কের কাছ থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টারটি ক্রয় করবে। মনে রাখবেন, তুরস্ক, জাপান এবং চায়না এই তিনটি রাষ্ট্র আমাদের উদারতভাবে সামরিক অ্যাক্সেসরিজ দিতে রাজি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তুরস্ক, টার্কিশরা, যারা নিঃস্বার্থভাবে আমাদেরকে সামরিক প্রযুক্তি, সামরিক অ্যাক্সেসরিজ এবং রেডিমেড সামরিক অ্যাক্সেসরিজ তারা আমাদেরকে দিতে রাজি। এবার বুঝেন, আমরা চাইলেই যদি উদ্যোগ নিতাম তাহলে অনেক আগে গ্লোবাল ফায়ার পাওয়ারের র্যাঙ্কিংয়ে আমরা 25 থেকে 30-এর কোটায় থাকতে পারতাম, কিন্তু আমরা পারিনি শুধুমাত্র ডান্ডিয়াকে খুশি করতে গিয়ে। সম্প্রতি ভারত চিকেন নেকের আশেপাশেই সামরিক ঘাঁটি নির্মাণ করেছে, একই সাথে এখানে তারা সামরিক মহড়া চালিয়েছে। এখন আপনি আমাকে বলেন, ভারত এখানে মহড়া চালিয়েছে আর ভারতের মিডিয়া বলতেছে বাংলাদেশ কি এই মহড়া দেখেছে? তার মানে কি বলতেছে? বাংলাদেশকে এই মহড়া দেখেছে। তাদের উদ্দেশ্যে আমাদের একটা বক্তব্য, তোমরা যে গরুর প্রস্রাব খাও আমরা সেই গরুর কলিজা চিবিয়ে খাই। কথাটা আরেকবার বলি, তোমরা গরুর যে পানিটা পান করো, পানিটা খাও, যেখান দিয়ে আসুক না কেন ওই পানিটা তোমরা খাও, আমরা সেই গরুর কলিজা চিবিয়ে খাই। অতএব হুঙ্কার কাকে দিচ্ছ? জীবনে কখনো কোনো যুদ্ধে বিজয় অর্জন করতে পারোনি, হয়তো অনেকগুলো মিডিয়া তৈরি করেছো, সে মিডিয়ার মাধ্যমে দাম্ভিকতার সাথে কথা বলতেছো, কিন্তু ইতিহাসে তোমাদের শুধু পরাজয় আর পরাজয়। গতকালকে অরুণাচলের প্রায় 316 কিলোমিটার এরিয়া দখল করে নিয়েছে চায়না। তো ভারত বলতেছে ভারত এতে বাধা প্রদান করেছে, চায়না নাকি এই কাজটা করতে পারেনি। চায়না এটা প্রথমে দখলে নিয়েছে, এরপর চায়না এর নাম পরিবর্তন করেছে। কথিত সে সাংবাদিকরা বিষয়টা জানেই না। চায়না 316 কিলোমিটার এরিয়া দখল করেছে।